বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা 2021 যারা অবতীর্ণ হবেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। আমি বাংলা বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে তার উপর একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষা অবতীর্ণ হবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে পরীক্ষাটা হবে, মানবন্টন কী হবে, বিস্তারিত আমি কোন বিষয়গুলো বাদ গিয়েছে, কোনগুলো ইনক্লুড হয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোন বিষয়গুলো কিভাবে পরীক্ষা আসবে। ঠিক আছে, আমি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত যে সিলেবাস কোভিড-19 উপলক্ষে যে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত রয়েছে, শ্রেণী কার্যক্রম আমাদের হচ্ছে না, সেই হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং শিক্ষা সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে এই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছেন। এই সিলেবাসের অধীনে আগামী এসএসসি পরীক্ষা 2021 অনুষ্ঠিত হবে। পরীক্ষা যখনই হোক শিক্ষার্থীদের পরীক্ষা দিয়েই পরবর্তী ক্লাসে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। সেই লক্ষ্য নিয়ে এই সংক্ষিপ্ত সিলেবাস যে বিষয়গুলো সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে সবগুলো বিষয়েরই তা আমি বাংলা বিষয়ে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র যে সিলেবাস সংক্ষিপ্ত হয়েছে সেটা ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে চলুন আমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে কোন বিষয়গুলো বাদ গিয়েছে এবং কি কি বিষয় আমাদের পড়তে হবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখুন, বাংলা প্রথম পত্রের গদ্য অংশ থেকে আমরা জানি যে শিক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রে গদ্য এবং কবিতা মোট 30টা গদ্য এবং কবিতা রয়েছে। এর মধ্যে সংক্ষিপ্ত করে 15টি গদ্য এবং কবিতা মিলে 15টি রাখা হয়েছে, অর্থাৎ 8টি গদ্য এবং 7টি কবিতা রাখা হয়েছে। আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখুন, প্রথম গদ্য হচ্ছে সুবা। সুবা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। এই সুবা গল্পে একজন বাক প্রতিবন্ধী সেই মেয়ের সুবা, তার যে আলাদা একটা জগৎ তৈরি। এই ধরনের মানুষের সাধারণত কোনো জগৎ থাকে না, তারা মেলামেশা করতে পারে না, কোনো মানুষের সাথে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, সবাই তাদেরকে একটু বিচ্ছিন্নভাবেই দেখে থাকে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে একজন বাক প্রতিবন্ধী কীভাবে তার জগৎ সৃষ্টি করেছেন, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তারপর দেখেন 2 নম্বর হচ্ছে আহামাটির ভেপু। আমরা জানি যে সত্যজিৎ রায় পথের পাঁচালী এই উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি করে উনি অস্কার পুরস্কার লাভ করেছেন। সেই পথের পাঁচালী উপন্যাসটার লেখক ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারই সেই পথের পাঁচালী উপন্যাসের সংক্ষিপ্ত একটি রূপ দেওয়া হয়েছে আহামাটির ভেপু। এখানে দেখানো হয়েছে একজন গ্রাম্য দরিদ্র পরিবারের মা এবং তার ছেলে মেয়ে কীভাবে সংসারে অভাবনাটা থাকা সত্ত্বেও তারা কীভাবে জীবনে হাসি খুশি এবং চান্তার সহিত দুঃখকে মনে না করে, কষ্টকে মনে না করে তারা হাসি এবং সুখের মধ্যে দিন কাটিয়েছেন, সেই বিষয়টা এখানে ফুটে তোলা হয়েছে। 3 নম্বর দেখেন, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ প্রেরিত রাসূল এবং তার সংক্ষিপ্ত 2-1টি মানবিক গুণাবলী এখানে প্রকাশ ঘটানো হয়েছে। তার মৃত্যু থেকে শুরু করে তার কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। বিষয়টি এখানে রয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 4 নম্বর রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব। অর্থাৎ শিক্ষা, মনুষ্যত্ব এবং বই পড়া দুইটি প্রবন্ধ মোটামুটি একই ধরনের। আসলে শিক্ষা গ্রহণের ফলে আমাদের মনুষ্যত্ব তৈরি হয় এবং শিক্ষার আসল উদ্দেশ্য কি, মনুষ্যত্ব অর্জন বা মূল্যবোধ সৃষ্টি, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। সেটা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখেন প্রবাস বন্ধু। এটি একটি ভ্রমণ কাহিনী, সৈয়দ মুজতবা আলীর লেখা। এই প্রবন্ধের লেখক বিদেশি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অর্থাৎ আতিথ্য পরায়ণতা, বিদেশি সংস্কৃতি কেমন, তাদের আবহাওয়া, পরিবেশ, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। 6 নম্বরে দেখেন মমতাদি। মমতাদি একজন কাজের মেয়ে। সে প্রফেশনালি আসলে কাজের মেয়ে নয়, সে তার স্বামীর চাকরি না থাকা সত্ত্বে সে সাময়িকভাবে অন্যের বাড়িতে কাজ করতে যেয়ে অন্যের বাড়ির মানুষের সাথে যে সখ্যতা এবং তাদের যে আদর যত্ন, ভালোবাসা এবং সহমর্মিতা পেয়েছেন সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। 7 নম্বরে দেখেন 71 দিনগুলি। 71 দিনগুলি মহান মুক্তিযুদ্ধের এটি একটি ডায়েরি অর্থাৎ স্মৃতিচারণমূলক রচনা। জাহানারা ইমামের ছেলে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং তার স্বামী এই মুক্তিযুদ্ধের সে একজন সরকারি চাকরি করেন। তার ছেলে এই যুদ্ধের শেষ দিকে শহীদ হয়েছেন দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে। 71 দিনগুলোতে লেখিকা তার ডায়েরিতে যে লিখিত ডে বাই ডে অর্থাৎ প্রতিদিনের ঘটনা, কয়েকটি ঘটনা এখানে সন্নিবেশিত করা হয়েছে। যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দিনপঞ্জি, সেহেতু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ দেখেন 8 নম্বরে সাহিত্যের রূপরীতি। আমরা যে গদ্য, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ এগুলো পড়ে থাকি, এগুলো কাকে বলে তার সংজ্ঞা এবং প্রথম কোন সাহিত্যগুলো সৃষ্টি হয়েছে তার সংজ্ঞা, আঙ্গিক, গঠন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্বারা যে সাহিত্যগুলো প্রথম সৃষ্টি হয়েছে এবং কোন কোন সাহিত্যগুলো এই সাহিত্যের অন্তর্ভুক্ত সেগুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, সাহিত্যের রূপরীতি হচ্ছে আমরা যে সাহিত্য পড়ি সেটা কাকে বলে, সেটা গঠন কি, আঙ্গিক কি, সেই সম্পর্কিত। পরবর্তীতে দেখেন আমরা এখন
কি কি কবিতা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। কবিতার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে বঙ্গবাণী। হ্যাঁ, বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষা। আব্দুল হাকিম মধ্যযুগের একজন কবি, তিনি এটা লিখেছেন। অর্থাৎ ওই সময় একটা প্রচলন ছিল সমাজে যে বাংলা শিখলে হিন্দু হয়ে যাবে, বা হিন্দুদের ভাষাকে বাংলা ভাষা হিসেবে বা বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা হিসেবে মানুষ এরকম একটা অপপ্রচার করতো। আসলে ভাষা আল্লাহর তৈরি, আর আল্লাহকে যেভাবে আমরা যে ভাষাতে ডাকি না কেন তিনি কি শুনবেন এবং জানবেন। তাহলে বঙ্গবাণী হচ্ছে ওই সময়কার যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশ এবং ভাষাকে যারা ঘৃণা করতো, কবি তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে বলেছেন এবং তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ মাতৃভাষার প্রতি অগাধ চেনা ভালোবাসা কবিতার মূল বাণী। তারপরে দেখেন কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত, উনি বাংলা সাহিত্যের রেনেসাঁ কবি বলা হয়। উনি উন্নতির জন্য উনি দেশি সাহিত্য ছেড়ে উনি ফ্রান্সে ভাষা নগরীতে চলে যান। সেখানে যে তিনি ইংরেজি সাহিত্য চর্চার জন্য মনোনিবেশ করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। তার এই ফেলে আসা এই যশোরের সাগরদাড়ি গ্রামের কথা এবং কপোতাক্ষ নদের কথা তার মনে পড়েছে এবং স্মৃতি কাতরতার মধ্যে দিয়ে তার এই কবিতায় দেশপ্রেমটা ফুটিয়ে তুলেছেন। এবং এখানে উনি একটি সাহিত্য ধারা রচনা করেছেন, সেটা হচ্ছে সনেট। এই সনেটের সার্থক প্রয়োগ এই কপোতাক্ষ নদে উনি প্রয়োগ ঘটিয়েছেন, সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে দেখেন মানুষ কবিতা। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা। মানুষ কবিতা দেখানো হয়েছে একজন মানুষ যে অনাহারে রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, তাকে তার ধর্ম পরিচয়টা বড় করে না দেখে মানবিকতার দিক থেকে তাকে আগে কি সাহায্যের জন্য পাশে দাঁড়ানো, এটা মহৎ কাজ। সেটা মানুষ অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছে, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ মানুষ হিসেবে মানুষের পাশে আগে দাঁড়ানো উচিত। দেখেন পল্লী জননী। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের লেখা পল্লী জননী রাখালী কাব্যগ্রন্থের একটি কবিতা। পল্লী জননীতে এখানে পল্লী মা তার সন্তান যে অসুস্থ, সে অসুস্থ সন্তানের পাশে বসে সন্তানের সেবা শুশ্রূষা এবং সন্তানের বিভিন্ন আবদারের কথা এবং দরিদ্র মায়ের যে সন্তানকে কিছু না দিতে পারে যে আকুতি এবং মনোকষ্ট, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একজন মা সন্তান অসুস্থ হওয়ার পরে তার যে উৎকণ্ঠা, উদ্বেগ, সেই বিষয়টা এখানে প্রকাশ হয়েছে। তারপরে দেখেন রানুর কবিতা। নজরুল পরবর্তী বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি বলা হয়। সেই কিশোর কবি সুকান্তের লেখা রানার কবিতা। এই রানার কবিতাটা দেখানো হয়েছে মেহনতি মানুষ, অর্থাৎ যারা ডাক পিয়ন বা চিঠি বিলি করেন, তাদের যে কষ্টের জীবন, তাদের জীবনের কাহিনী যে কালোরাত্রি খামেই বন্দী হয়ে রয়েছে, তাদের জীবনের ঘটনার কথা কেউ মনে রাখে না, কিন্তু তারা মানুষের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, অর্থাৎ শপথের যে চিঠি, মানুষের কাছে যে খবর পৌঁছে দেওয়ার, ডাক পৌঁছে দেওয়া, সেই মহৎ কাজটা তারা করে যাচ্ছেন। মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের কথা এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে দেখেন 6 নম্বরে দেওয়া হয়েছে আমার পরিচয়। সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয় অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় কবিতা, এবং এখানে অনেক তথ্যবহুল একটি কবিতা, অনেক তথ্য রয়েছে। অর্থাৎ বাঙালি জাতির পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। বাঙালি জাতির পরিচয় বলতে আমরা চর্যাপদ থেকে শুরু করে 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত ধাপে ধাপে বাঙালিরা যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাক্ষী হয়ে, অর্থাৎ বিভিন্ন ঐতিহ্যের স্মারক বহন করে 71 মুক্তিযুদ্ধে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ চর্যাপদ থেকে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালিদের যে ইতিহাস, সংগ্রাম, ঐতিহ্য এবং সুখকর স্মৃতি, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। 7 নম্বর কবিতা হচ্ছে সর্বশেষ কবিতা, অর্থাৎ 8টা গদ্য এবং 7টা কবিতা মিলে সিলেবাসটা তৈরি করা হয়েছে। 7 নম্বর ছিল স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। 1971 সালে 7 মার্চে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণের উপর ভিত্তি করে কবি নীলবন্ধু গুণ এই কবিতাটা রচনা করেছেন। অর্থাৎ বঙ্গবন্ধু 7 মার্চ শ্রেষ্ঠ বিকেল ছিল এবং 7 মার্চ ভাষণ হলো গেটিসবার্গে আব্রাহাম লিঙ্কন উনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের সাথে এটাকে তুলনা করা হয়েছে। এবং বঙ্গবন্ধুকে দি নিউজ উইক পত্রিকায়, আমেরিকান নিউজ উইক পত্রিকায় এখানে দ্য পয়েট অফ পলিটিক্স অর্থাৎ রাজনীতির কবি বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 7 মার্চের ভাষণের মাধ্যমে বাঙালির স্বাধীনতা যুদ্ধ ত্বরান্বিত হয় এবং বাঙালিরা স্বাধীনতা ঝাঁপিয়ে পড়ে এবং কাঙ্ক্ষিত সেই লাল সবুজ স্বাধীনতা উপহার দেয় বাঙালিরা। সেই 71 7 মার্চের সেই ভাষণের প্রেক্ষাপটে এই কবিতাটা লেখা হয়েছে। তাহলে এই হচ্ছে 8টা এবং 7টা, এই 15টা হচ্ছে কবিতা এবং গদ্য থেকে, অর্থাৎ
30টার মধ্যে 15টা গদ্য কবিতা মিলে সিলেবাস করা হয়েছে বাংলা প্রথম পত্রে। মানবন্টন কিন্তু ঠিকই থাকবে, অর্থাৎ গদ্য থেকে 4টি উদ্দীপক থাকবে, এর মধ্যে 2টি অ্যান্সার করতে হবে 20। কবিতার থাকবে উদ্দীপক 3টি, এখান থেকে 2টো অ্যান্সার করতে হবে 20। তারপরে দেখেন কাকতাড়ুয়া, এটা হচ্ছে উপন্যাস, এখান থেকে 2টো উদ্দীপক থাকবে, একটা লিখতে হবে, একটা হচ্ছে 10। তারপরে বহিপীর, এটা হচ্ছে নাটক, এখান থেকে 2টো উদ্দীপক থাকবে, একটা লিখতে হবে, একটা হচ্ছে 10। এই হচ্ছে 60। আর উভয় গ্রুপ থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তার আরেকটা অ্যান্সার করলে নাম্বার হবে 10। এই 70 হচ্ছে সৃজনশীলে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক, 2টা 2টা 4টা 4টা, আর এখান থেকে থাকবে একটা, এখান থেকে থাকবে একটা, ঠিক আছে। 6টা আরেকটা যে কোনো জায়গা থেকে অ্যান্সার করে মোট 7টি উদ্দীপকের প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। 15টা গদ্য কবিতা এবং উপন্যাস কাকতাড়ুয়া এবং বইপীর নাটক থেকে, ঠিক আছে। নাটক থেকে কমপক্ষে একটা, উপন্যাস থেকে কমপক্ষে একটা, কবিতা থেকে 2টা, এখান থেকে 2টা, 6টা আরেকটা যে কোনো জায়গা থেকে দিয়ে মোট 7টি উদ্দীপকের অ্যান্সার করতে হবে। এই 70 মার্ক হচ্ছে রচনামূলক, আর 30 নম্বর হচ্ছে নৈবেত্তিক বা বহু নির্বাচনী হিসেবে বাংলা প্রথম পত্র থেকে এই 100 নম্বর থাকবে। এখন দ্বিতীয় পত্র থেকে আমি যে বিষয়গুলো দেখাবো সেই 14টি আইটেম দেওয়া হয়েছে, 14টা। তাহলে আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখি। এখন দ্বিতীয় পত্রের মধ্যে 1 নম্বর ছিল ধ্বনিতত্ত্ব, অর্থাৎ ধ্বনি বর্ণের সংজ্ঞা, হ্যাঁ, বিভিন্ন বর্ণের প্রকারভেদ, সংক্ষিপ্ত রূপ এবং ঘোষ অঘোষ মহাপ্রাণ অল্পপ্রাণ এবং বর্গীয় বর্ণ স্পর্শ বর্ণ এবং ধ্বনির উচ্চারণ প্রণালী, হ্যাঁ, যুক্ত বর্ণ বিভাজন, এই ধ্বনিতত্ত্বের মধ্যে কিন্তু সেগুলো রয়েছে। তাহলে এটা ভালো করে পড়তে হবে, এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। তারপরে আছে সন্ধি। সন্ধি অতীব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগই গ্রামারগুলো এইভাবে দেওয়া হয়েছে যে কলেজে যে বিষয়গুলো মোটামুটি কাজে লাগে এবং পরীক্ষা আসে সেগুলো থেকে দেওয়া হয়েছে। সন্ধি অতীব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সমস্ত ক্লাসে সন্ধি রয়েছে, সন্ধি থেকে অবশ্যই একাধিক প্রশ্ন থাকবে। এখন সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার ফলে এক এক বিষয় থেকে আগে যখন 1টা 2টা প্রশ্ন হতো, এখন একাধিক প্রশ্ন হবে, এটা ধরে নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন দ্বিরুক্ত শব্দ। একই শব্দ 2বার ব্যবহারের নাম হচ্ছে দ্বিরুক্ত। দ্বি মানে 2, উক্ত মানে বলা হয়েছে, অর্থাৎ যে শব্দ 2বার বলা হয়েছে এরকম শব্দ হচ্ছে দ্বিরুক্ত শব্দ। সেই দ্বিরুক্ত শব্দ থেকে প্রশ্ন থাকবে। এটা পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে বলে আর্টিকেল। আমরা এ অ্যান্ড ডি কে ইংরেজিতে আর্টিকেল বলি, বাংলাতে শুধু ডি এর প্রতিশব্দ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সেই পদাশ্রিত নির্দেশক একবচন ও বহুবচনে বসে, এটা কিভাবে বসে, কেমন ভাবে বসে, সেটার উপর প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এটা সিলেবাসে রয়েছে। 5 নম্বরে দেখা যাচ্ছে অতীব গুরুত্বপূর্ণ সমাস। এটা সারা জীবনে সমস্ত পরীক্ষার জন্য সমাসটা ইম্পর্টেন্ট, এবং সমাসে অনেকে ভীতি রয়েছে, এখান থেকে একাধিক প্রশ্ন আসবে, কারণ সিলেবাস সংক্ষিপ্ত হয়েছে। সমাস যেহেতু কলেজে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য এসএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে। সমাস গুরুত্বপূর্ণ, এটা বেশি বেশি পড়তে হবে, সমাজ থেকে একাধিক প্রশ্ন থাকবে। তারপরে দেখেন উপসর্গ। হ্যাঁ, উপসর্গটাও কলেজে রয়েছে। উপসর্গ হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ শব্দের আগে বসে এমন ধরনের অব্যয় আছে যে অব্যয়গুলো আগে বসে শব্দ গঠন করে। নতুন শব্দ গঠনের আরেকটি প্রক্রিয়া হচ্ছে উপসর্গ, সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখেন প্রত্যয়। এই প্রত্যয়ের মধ্যে রয়েছে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। উপসর্গ হচ্ছে প্রিফিক্স আর প্রত্যয় হচ্ছে সাফিক্স, অর্থাৎ শব্দ গঠনের জন্য এক ধরনের অব্যয় আছে যেগুলো শব্দ মূল বা ক্রিয়ামূলের শেষে বসে, সেই প্রত্যয় থেকে একাধিক প্রশ্ন হবে। এটাও কলেজে রয়েছে। আমরা সমাস, উপসর্গ, প্রত্যয় এগুলো কলেজে আপনারা অ্যান্সার করবেন, এবং লিখিত কলেজে অবশ্য লিখিত, নৈর্ব্যক্তিক থাকবে না, ঠিক আছে। তারপরে দেখেন শব্দের শ্রেণী বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবেন, আপনাদের যে বাংলা নবম দশম শ্রেণীর বইতে 5 নম্বর পৃষ্ঠায় শব্দ ভান্ডার রয়েছে, ওইটা না, কিন্তু এটা কিন্তু প্রকৃতি প্রত্যয়ের পরে আরেকটা বিষয় আছে শব্দের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগের মধ্যে 2 ধরনের শ্রেণী রয়েছে, একটা হচ্ছে গঠন, আরেকটা হচ্ছে অর্থগত। এই 2 শ্রেণীটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে।
এই দুই ধরনের শ্রেণী বিভাগ আপনাকে পড়তে হবে। 5 নম্বর পৃষ্ঠায় যে শব্দ ভান্ডার, ওটা হচ্ছে উৎপত্তি বা উৎসগত যে শ্রেণী, 5 প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এটা পড়া লাগবে না। আপনাকে পড়তে হবে প্রকৃতি প্রত্যয়ের পরে যে শব্দের শ্রেণী বিভাগ আছে, এই শ্রেণী বিভাগের মধ্যে গঠনগত, অর্থগত যে শ্রেণী বিভাগ আছে সেটা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। পদ প্রকরণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। পদ প্রকরণ আমরা জানি যে এখানে অতীব গুরুত্বপূর্ণ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই পদ প্রকরণের মধ্যে এই 4টি পদ রয়েছে। আর ক্রিয়াপদটা আবার আলাদা রয়েছে, এটা দেওয়া হয়েছে। তাহলে এই যে 5টি পদ, এই 5টি পদই পরীক্ষায় থাকবে, যেহেতু এটা ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে রয়েছে এবং কলেজে এটা পাঠ্যে রয়েছে এবং পদটা আমাদের অতি গুরুত্বপূর্ণ জানতে হয়, এই জন্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী, এই জন্য এটা দেওয়া হয়েছে। কারক ও বিভক্তি, তারপর হচ্ছে সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। হ্যাঁ, এটা সম্পর্কে বলি। কারক আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, কারক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে একাধিক প্রশ্ন থাকবে। পূর্বে যেহেতু ফুল বইতে পরীক্ষা হতো, তখন একটা প্রশ্ন অবশ্যই থাকতো, এখান থেকে 2টাও থাকতো। এখন একাধিক, অর্থাৎ 2, 3, 4, 5টাও থাকতে পারে। কারক অতীব গুরুত্বপূর্ণ, এটা কলেজে নেই অবশ্য। আর সম্বন্ধ পদ হচ্ছে কারকে হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, আর এখানে হচ্ছে ক্রিয়াপদ বাদে নামপদের সাথে অন্য পদের সম্পর্ক সম্বন্ধ পদ, আর সম্বোধন হচ্ছে কাউকে বিভিন্ন নামে ডাকা। অর্থাৎ এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, আপনারা সেটাও খেয়াল করবেন। তারপরে দেখেন বাক্য প্রকরণ 5ম অধ্যায় থেকে। হ্যাঁ, বাক্য প্রকরণ থেকে বাক্যের সংজ্ঞা, শ্রেণী বিভাগ। আরেকটি কথা বলে নিই, বাক্য প্রকরণের মধ্যে আপনাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গঠনগত যে বাক্যের শ্রেণী, অর্থাৎ সরল, জটিল, যৌগিক, এই যে 3 প্রকার শ্রেণী রয়েছে, এটা হচ্ছে বাক্য প্রকরণ। আরেকটা শ্রেণী বিভাগ আছে, সেটা হচ্ছে বিষয়ের নাম হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। সেটার মধ্যে শুধু রয়েছে বাক্যের অর্থগত শ্রেণী, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, এইগুলো কিন্তু পরীক্ষায় নাই। শুধুমাত্র আছে বাক্য প্রকরণ। এর মধ্যে যে জিনিসটা আছে জটিল, সরল, যৌগিক, এই 3 প্রকার বাক্য যেটা, সেটাই পাঠ্যে দেওয়া হয়েছে। আর বাক্যের শ্রেণী বিভাগটা ওইটা দেওয়া হয়নি, ওইটা কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, তাহলে বাক্য প্রকরণ এইটা। আর সর্বশেষ যে বিষয়টা দেওয়া হয়েছে, শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা। শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে বাগধারা থেকে। আর অন্যান্য বিষয়গুলো অফ রাখা হয়েছে, অর্থাৎ এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, আপনারা সেগুলো খেয়াল করবেন। আর বিরোচন যে অংশটা, বিরোচন অংশে দেখেন অনুচ্ছেদ, এগুলো ঠিকই আছে। অনুচ্ছেদে 10, সারাংশ, সারমর্ম, এখান থেকেও 10, ভাব সম্প্রসারণ থেকেও 10, পত্র রচনা এখান থেকেও 10, প্রতিবেদন এখান থেকেও 10, প্রবন্ধ রচনা এখান থেকে 20। এই হচ্ছে 70 নম্বর বিরোচনা অংশ থেকে। আর নৈবেত্তিক থাকবে 30টা। এই হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস। আশা করি আমি এর উপর আলাদা টিউটোরিয়াল করব, আপনারা সেগুলো দেখবেন। আজকে ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।